আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে এসএসসি রসায়নের চতুর্থ অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব, যেটি মূলত পর্যায় সারণীর উপর ভিত্তি করে। আমরা জেনেছি এখন পর্যন্ত মোট মৌলের সংখ্যা 118টি। এই 118টি মৌলকে যদি আমরা স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদা আলাদাভাবে এর রাসায়নিক ধর্ম এবং বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে যাই, সেক্ষেত্রে অনেক লম্বা সময়ের প্রয়োজন এবং এটি সময় সাপেক্ষ, শ্রম সাপেক্ষ এবং অনেকটা ঝামেলাপূর্ণ। যার কারণে বিজ্ঞানীরা বহু আগে থেকেই মৌলগুলোর যাদের বৈশিষ্ট্য প্রায় একই রকমের তাদেরকে একটা গ্রুপে আনার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ মৌলগুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করে, অর্থাৎ যাদের বৈশিষ্ট্য সেম তাদেরকে সেম গ্রুপে রেখে এইভাবে মৌলগুলোর আলোচনা সহজ করার একটা প্রচেষ্টা ছিল, যার ধারাবাহিকতায় আজকের বর্তমানের পর্যায় সারণী। সো এই চ্যাপ্টারে মূলত এই লেকচারে আমরা পর্যায় সারণীর ইতিহাসের পটভূমি নিয়ে আলোচনা করব। 1789 সালে ল্যাভয়েশিয়ে মাত্র 33টি মৌলকে ধাতু ও অধাতু দুই গ্রুপে ভাগ করে এখান থেকেই মূলত মৌলগুলোকে ভাগ করা শুরু হয়। এরপর 1829 সালে ডবেরাইনা ত্রয়ী সূত্র প্রদান করে। এই সূত্র অনুযায়ী 3টি করে মৌলকে পারমাণবিক ভর অনুসারে সাজালে দ্বিতীয় মৌলের ভর হবে প্রথম ও তৃতীয় মৌলের ভরের সমষ্টির অর্ধেক। তিনি সর্বপ্রথম ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিনকে প্রথম ত্রয়ী মৌল হিসেবে চিহ্নিত করেন। অর্থাৎ তিনি দেখিয়েছেন ক্লোরিনের পারমাণবিক ভর এবং আয়োডিনের পারমাণবিক ভরকে যোগ করলে যে সমষ্টি আমরা পাবো সেটি হবে কি, এদের পারমাণবিক ভরকে যোগ করলে তাকে 2 দ্বারা ভাগ করলে যেটি পাবো সেটি হবে ব্রোমিনের পারমাণবিক ভর। যার কারণে এই তিনটিকে প্রথম ত্রয়ী মৌল বলা হয়, কারণ এই তিনটি মৌল দ্বারা মূলত তিনি তার সূত্রটির প্রতিপাদন করেছে, ত্রয়ী সূত্রটি। এরপর 1864 সালে নিউল্যান্ড অষ্টক সূত্র প্রদান করে। এই সূত্র অনুযায়ী মৌলগুলোকে পারমাণবিক ভরের ছোট থেকে বড় ক্রমানুসারে সাজানো হয়, তবে যে কোনো একটি মৌলের ধর্ম তার অষ্টম মৌলের ধর্মের সাথে মিলে যায়। অর্থাৎ এক্ষেত্রে তিনি দেখেছেন যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 3 সাথে যদি আমরা 8 যোগ করি তাহলে কত হয়, 11 কার পারমাণবিক সংখ্যা সোডিয়ামের। লিথিয়ামের অষ্টক সূত্র অনুযায়ী লিথিয়ামের অষ্টম মৌলটি হচ্ছে কি, সোডিয়াম। এখন আমরা যদি খেয়াল করি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s1, সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1। অর্থাৎ সোডিয়ামেরও সর্বশেষ কক্ষপথে s অরবিটালে একটি ইলেকট্রন, লিথিয়ামেরও সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন, যার ফলে এদের কি রাসায়নিক বৈশিষ্ট্য, রাসায়নিক ধর্মগুলো কি সেম ক্যাটাগরির হয়। 1869 সালে বিজ্ঞানী মেন্ডেলিভ পর্যায় সূত্র দেন। সূত্রটি হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক ভর বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। যাদের পারমাণবিক ভর কম তারা পর্যায় সারণীতে আগে স্থান পেয়েছে এবং যাদের পারমাণবিক ভর বেশি তারা পর্যায় সারণীতে পরে স্থান পেয়েছে। এটি মূলত মেন্ডেলিভের পর্যায় সূত্র। এরপর এই সূত্রটির কিছুটা ত্রুটি ছিল। তোমরা যদি খেয়াল করো আর্গনের পারমাণবিক ভর 40 এবং পটাশিয়ামের হচ্ছে 39। তারপরও আর্গন কিন্তু তৃতীয় পর্যায়ে রয়েছে, পটাশিয়াম রয়েছে চতুর্থ পর্যায়ে, অর্থাৎ পারমাণবিক ভর বেশি হওয়া সত্ত্বেও আর্গন পটাশিয়ামের আগে অবস্থিত। এই ত্রুটিকে সংশোধন করার জন্য 1913 সালে বিজ্ঞানী মোসলে আধুনিক পর্যায় সূত্র প্রদান করে, যেটি হলো মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই সূত্র দিলে কিন্তু পূর্বে ত্রুটির সংশোধন হয়। আর্গনের পারমাণবিক ভর আমরা জানি 18, পটাশিয়ামের 19, অর্থাৎ আর্গন এই ক্ষেত্রে আগে পটাশিয়ামের পূর্বে যে অবস্থিত সেটি কিন্তু এই পারমাণবিক সংখ্যার দ্বারা যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কিন্তু এটির যে অবস্থান সেটি সত্যতা যাচাই হয়। আর যদি পারমাণবিক ভর দিয়ে আমরা যাচাই করি সেই ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে ভিন্নতা দেখা দেয়, যার কারণে পারমাণবিক ভর সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয় মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী। এটিকে বলা হয় আধুনিক পর্যায় সূত্র। এবং যদি পরীক্ষাতে বলে আধুনিক পর্যায় সূত্রটি লেখো তাহলে এই সূত্র লিখতে হবে, মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী তাদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে পর্যায়ক্রমে আবর্তিত হয়। আধুনিক পর্যায় সারণীর বৈশিষ্ট্য, এতে 7টি পর্যায় এবং 18টি গ্রুপ আছে। পর্যায় সারণীটি তোমরা একবার দেখবে পড়ার সময়। মূল পর্যায় সারণীর নিচে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সারির মৌলগুলোকে আলাদাভাবে দেখানো হয়েছে, যারা আসলে 3 নং গ্রুপের 6 এবং 7 নং পর্যায়ের অংশ। অর্থাৎ পর্যায় সারণীর
নিচে এই যে এখানে 15টি মৌল দেখানো হয়েছে, এরা কিন্তু কোনো আলাদাভাবে কোনো পর্যায় বা গ্রুপের না। এরা হচ্ছে মূলত এই যে 3 নাম্বার গ্রুপের 6 এবং 7 নম্বর পর্যায়। 3 নাম্বার গ্রুপের 6 নম্বর পর্যায়ে এখানে কিন্তু একটি মৌল নাই, এখানে রয়েছে মোট 15টি মৌল। একইভাবে এখানেও রয়েছে 15টি মৌল, অর্থাৎ 4 থেকে 12 পর্যন্ত গ্রুপে যদি খেয়াল করো 4টি করে মৌল রয়েছে, কিন্তু 3 নাম্বার গ্রুপে টোটাল আছে 32টি। এখানে 15, এখানে 15 আর এখানে 2টি, টোটাল 32টি। একইভাবে পর্যায় সারণীটি দেখে কোন পর্যায়ে কতটি মৌল, কোন গ্রুপে কতটি মৌল আছে সেগুলো তোমরা দেখে নেবে। পর্যায় সারণীর গ্রুপ 1-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলে। পর্যায় সারণীর গ্রুপ 1-এর মৌলগুলোকে সহজে মনে রাখার কৌশল সূত্র দিয়ে। হেলেনাকে রুবি সাজাবে ফ্রান্সে। হেলেনারা হাইড্রোজেন, লেতে লিথিয়াম, নাতে সোডিয়াম, কে পটাশিয়াম, রুবিতে আরবি, রুবিডিয়াম সাজাবে সিএস, সিজিয়াম ফ্রান্সে এফআর। এদেরকে ক্ষার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস ও ক্ষার উৎপন্ন করে, যেমন সোডিয়াম প্লাস H2O, এরা বিক্রিয়া করে উৎপন্ন করে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস। একইভাবে পটাশিয়ামও পানির সাথে বিক্রিয়া করে 2 মোল পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস H2 হাইড্রোজেন গ্যাস। অর্থাৎ এই ধাতুগুলো পানির সাথে বিক্রিয়া করে ক্ষার এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, যার কারণে গ্রুপ 1-এর ধাতুগুলোকে বলা হয় কি ক্ষার ধাতু। আর এরা কিন্তু হচ্ছে ধাতু কারণ এদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন থাকে, 1s অরবিটালে একটি করে ইলেকট্রন থাকে, আমরা দেখেছি। এরপর বলা হয়েছে পর্যায় সারণীর গ্রুপ 2-এর মৌলগুলোকে মৃৎক্ষার ধাতু বলা হয় কারণ এই ধাতুর গ্রুপ 2-এর মৌলগুলোকে সহজে মনে রাখার কৌশল। বিধবা মায়ের কেরার সন্তান বাদশাহ রহিম। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম কেরারের ক্যালসিয়াম সন্তানের স্ট্রোনসিয়াম, বাদশার বিয়ে, বেরিডিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। এদের অনেক যৌগ হচ্ছে মাটিতে পাওয়া যায়, তাছাড়া এরাও পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে, যার কারণে এদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়, যেমন ম্যাগনেসিয়াম H2O, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে ক্যালসিয়াম পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে, যার কারণে এদেরকে কি আবার এদের অনেক যৌগ মাটিতে পাওয়া যায়, যার কারণে এদেরকে বলা হয় মৃৎক্ষার ধাতু। এরপর পর্যায় সারণীর গ্রুপ 11-এর মৌলগুলোকে মুদ্রা ধাতু বলা হয়। 11তে আছে কপার, সিলভার, গোল্ড এবং রন্টিনিয়াম। এর ভিতর কপার অর্থাৎ তামা, রূপা এবং সোনা কি পূর্বে মুদ্রা তৈরিতে ব্যবহৃত হতো, যার কারণে এই কপার, সিলভার এবং গোল্ডকে বলা হয় মুদ্রা ধাতু, যেটি গ্রুপ 11তে অবস্থিত। পর্যায় সারণীর গ্রুপ 17-এর মৌলগুলোকে হ্যালোজেন বলা হয়। গ্রুপ 17-এর মৌলগুলো হচ্ছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন এবং টেনেসাইন মেবি, পরটা আমি শিওর না। এই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এইগুলা সামুদ্রিক লবণে পাওয়া যায়, যেমন সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ব্রোমাইড, অর্থাৎ সি সল্ট বা সামুদ্রিক লবণ হিসেবে এদেরকে পাওয়া গেছে, যার কারণে এদেরকে বলা হয় হ্যালোজেন। হ্যালোজেন মানে হচ্ছে সামুদ্রিক লবণ উৎপাদনকারী, যেহেতু এরা সামুদ্রিক লবণ উৎপাদনে অংশগ্রহণ করে, তার কারণে এদেরকে হ্যালোজেন বলা হয়। এরপর আছে পর্যায় সারণীর গ্রুপ 18-এর মৌলগুলোকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয় কারণ গ্রুপ 18-এর মৌল হচ্ছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এদের সর্বশেষ কক্ষপথের পি অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে বা এদের অষ্টক পূর্ণ থাকে, অর্থাৎ সর্বশেষ কক্ষপথে হিলিয়াম ব্যতীত সব কয়টাতেই 8টি করে ইলেকট্রন থাকে। সব শেষ কক্ষপথে হিলিয়ামে শুধু 2 থাকে, যেটি হচ্ছে 1s2, অর্থাৎ এরও প্রথম কক্ষপথ পূর্ণ থাকে।
এবং যদি কক্ষপথ পূর্ণ থাকে তাহলে এরা নতুন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে না এবং ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে না, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় থাকে, যার কারণে এদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়।